আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গুলশানে নিজের ফ্ল্যাটে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, ফৌজদারি মামলা আমলে নিচ্ছে না সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত দক্ষতায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দুর্যোগ ও আইন শৃঙ্খলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর প্রশংসা। গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে ভোগান্তি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, ভুক্তভোগীদের বিক্ষোভ। এবছর $63 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের। 1.5 বছরের মধ্যে চীনা বিনিয়োগে চট্টগ্রাম ইপিজেডে উৎপাদন শুরু, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে উপজেলা পর্যায়ে হাসপাতাল ও স্কুল নির্মাণের প্রতিশ্রুতি দুই মন্ত্রীর। সহায়তার আশ্বাস এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শারীরিক অসুস্থতাজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর একদিন পর বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরের পর সপরিবারে বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় ওঠেন তিনি। 3.25 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার ও বিএনপিকে শপথ পড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আমাকে তো রেস্ট নিতে হবে কিছুদিন। 5 বছরের মেয়াদ পূর্ণ হবার 21 মাস বাকি থাকতে শুক্রবার শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর একদিন পর রোববার বঙ্গভবন থেকেও বিদায় নিলেন তিনি। 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে কালো গাড়িতে চড়ে অনেকটা সাদামাটাভাবে দুপুর 2:25 বঙ্গভবন ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 3টা নাগাদ গুলশান 1 নম্বরের বাসায় পৌঁছান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি। 5 তলা ভবনের নিজের ফ্ল্যাটে থাকেন তিনি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ, বিএনপি ও বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। গত শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর রোববার সকাল 11:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাফিজ উদ্দিন আহমদ। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপ্রধান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন তিনি। স্মৃতিসৌধ থেকে সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে।
তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব পালন করে যাবেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেয়ার সুযোগ নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষ তার বিরুদ্ধে মামলা, গ্রেফতার সহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। সালাউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন তিনি। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রাজনৈতিক ঝড়ে সরে যেতে হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। নীরবে ছাড়লেন বঙ্গভবন। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে সরব এনসিপি, জামাত সহ বিরোধী পক্ষ। জুলাই গণহত্যার অভিযোগ দায়ের, এমনকি গ্রেফতারের দাবিও উঠেছে। তবে রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছে সংবিধানের 51 অনুচ্ছেদ। এতে বলা আছে, দায়িত্ব পালনকালে কোনো কাজ করলে কিংবা না করলে তার জন্য আদালতের কাছে জবাবদিহি করতে হবে না রাষ্ট্রপতিকে। এমনকি মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারবে না আদালত। রাষ্ট্রপতির পদ ছাড়বার পর শাহাবুদ্দিনের সেই সুরক্ষা থাকবে কিনা তা নিয়ে বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার সুযোগ নেই। মহামান্য রাষ্ট্রপতি ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন মৃত্যুর আগ পর্যন্ত। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে। অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোনালাপের যে অভিযোগ উঠেছে তা অনেকটা ভিত্তিহীন বলেই মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। জামাত, এনসিপি, খেলাফত মজলিসের 3 নেতা এক হলে সপ্তাহের মধ্যে সরকারের পতন হবে। এলডিপি সভাপতি অলি আহমদের এমন বক্তব্য আমলে নিচ্ছে না সরকার। সব বিষয়ে মন্তব্য করার জন্য লায়েক তিনি না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সব বিষয়কে আজকেই বলতে হবে? জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারকে সহায়তার অভিযোগে সাবেক 2 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ আজাদ পার্টি এবং রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে এই আবেদনগুলো জমা দেওয়া হয়। এদিন মানবতাবিরোধী অপরাধের 2টি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতির রিপোর্ট। 2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক বন্দুকযুদ্ধে নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জন। প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ 8 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোনেরেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। জুলাই গণ আন্দোলনে সাভারে গুলির পর পুলিশের এপিসি থেকে নিচে ফেলে দেয়া শহীদ সাইক আশাবুল ইয়ামিন হত্যা মামলায় 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি করেন পলাতক 13 আসামির বিরুদ্ধে। এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন
এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চেয়ে দুটি অভিযোগ জমা দেওয়া হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, জুলাই গণ আন্দোলনে শত শত মানুষ শহীদ ও কয়েক হাজার মানুষ আহত হলেও তিনি কোনো কার্যকর ভূমিকা নেননি। একইভাবে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে সংঘটিত গুম খুনের মতো মানবতাবিরোধী অপরাধে মৌন সম্মতি দিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক দুই রাষ্ট্রপতি। আজাদ পার্টির পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করলাম তদন্তের জন্য। আমাদের অভিযোগ ছিল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে, একজন হল হামিদ সাহেব, একজন হল চুপ্পু সাহেব। এদের রাষ্ট্রের দায়িত্ব থাকা অবস্থায় দেশের মধ্যে যে মানবতা অপরাধ হয় তারা কোনো ভূমিকা রাখেন নাই। মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনা সাবেক খুনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুয়ের ভূমিকা তদন্তের আবেদন। এদিন জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালীন ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, জনদাবি বিবেচনায় অভিযোগগুলোর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার চায় না অন্যায়ভাবে কেউ কষ্ট পাক, তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, প্রতিদিনই নতুন নতুন শেখার মধ্য দিয়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে। আমাদের সরকার সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায় স্বীকারক সেটাও চাব না। এদিকে খুব শিগগিরই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ও নির্বাচনের প্রক্রিয়া শুরু করবেন প্রধান নির্বাচন কমিশনার। সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই রাষ্ট্রপতি শূন্য পদে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদের 350 জন সদস্য ভোটার তালিকা প্রস্তুতের পর তফসিল ঘোষণা করবে ইসি। বৈধ প্রার্থী একাধিক থাকলে ভোট হবে, একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ভিত্তিতে সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026 প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এই শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত সভায় তিনি
একথা বলেন সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ সহ বিভিন্ন সমস্যা ও দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। সেই সাথে চা বাগান মালিকদের ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের ভোগান্তির পাশাপাশি বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। রান্নাবান্না না হওয়ায় খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে কর্মজীবী মানুষদের। ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যা সৃষ্টি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ভুক্তভোগীদের দাবি সরকার যেন সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরে বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সিএনজি চালিত যানবাহনের চালকরা বলছেন ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। একদিন বন্ধ গেলে কিস্তি দিতে বাইতে জায়গা, সপ্তাহ কিস্তি আছে 2500-3000 টাকা। এই যে তেল লইয়া ঝামেলা হইলো, তেল লইয়া ঝামেলার পরে তেল দাম বাড়ার পরে সব ঠিক হয়ে গেল, এখন গ্যাসে ঝামেলা লাগতেছে। যদি গ্যাস না দেন টোটাল পাম্প বন্ধ করে দেন, আমাকে ভোগান্তি করেন না। পাম্প কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গ্যাসের ফ্লো যে পরিমাণ প্রেসার লাগবে আমাদের মেশিন চালাতে, ওই পরিমাণ প্রেসার আমরা পাচ্ছি না, মানে ইনলেটটা ওই পরিমাণ পাচ্ছি না। এজন্য আমাদের মেশিন বন্ধ থাকে, এজন্য আমরা সার্ভিস দিতে পারছি না। একই চিত্র বাসাবাড়িতেও। রাজধানীর অনেক আবাসিক এলাকায় আগে থেকে গ্যাস সংকট থাকলেও গত কয়েকদিনে তা আরও তীব্র হয়েছে। রান্নাবান্না করতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালবেলা নাস্তা করা যায় না, দুপুরে রান্না করলো অল্প অল্প একটু আগুন আসে। এই বন খেয়ে আমার দুপুরবেলা থাকতে হবে, এখন কখন গ্যাস আসবে সেটা তো বলা যায় না। পেট্রোবাংলা জানিয়েছে ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে গ্যাস সংকটের প্রতিবাদে রাজধানীর পেট্রোবাংলার সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এ সময় সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরির অভিযোগ করেন তারা। গ্যাস পাই 200-250 টাকার, যেটা দেখা গেছে আমরা 3-4 ঘন্টা চালালে আবার গ্যাস শেষ হয়ে যায়। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু সিন্ডিকেট এই গ্যাসটাকে প্রেসার নাই বলে চালাচ্ছে। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের 20 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিরসনে কৃষিখাত উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানান এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান উত্তরাঞ্চলকে এগ্রিকালচার হাব হিসেবে তৈরি করা হবে। এছাড়া বেকারত্ব নিরসনে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন দেশের কৃষিকে রপ্তানিমুখী করতে চায় সরকার। 15 বছর, লাস্ট 50 ইয়ার আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলাটা খুব বড় চ্যালেঞ্জের। অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 63.40 বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে 8.2 বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল 55 বিলিয়ন, আয় হয়েছে 48 বিলিয়ন ডলার।
ঘাটতি থাকার পরও কেন এবার বাড়ানো হলো এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ব্যবসা বান্ধব পরিবেশের উন্নতি হয়েছে, প্রবৃদ্ধিও 15% হবার আশা করছে সরকার। তিনি জানান, এবছরের শেষ দিকে রফতানি আয় বাড়ানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন সহ 5টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা করা হবে। যুক্তরাষ্ট্রের 10% শুল্কে দেশটিতে পণ্য রফতানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। গত বছর এই দেশ থেকে পণ্য এবং সেবা মিলে, গুডস অ্যান্ড সার্ভিস মিলে মোট রপ্তানি হয়েছে 48 বিলিয়ন আর 7 বিলিয়ন 55 বিলিয়ন। আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন। জাতীয় স্বার্থ সুরক্ষা অক্ষুণ্ণ রেখে চীনের সাথে সর্বোচ্চ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানান, আগামী 1.5 বছরের মধ্যে চট্টগ্রাম ইপিজেডে চীনের বিনিয়োগে উৎপাদন শুরু হবে। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চীন সম্পর্ক শীর্ষক সেমিনারে বাংলাদেশের আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা, বাণিজ্যিক ঘাটতি কমানো, যোগাযোগ, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগে চায়নার প্রতি আহ্বান জানান উপদেষ্টা। জাতীয় স্বার্থ রক্ষার মাধ্যমে আমাদের যেমন পররাষ্ট্রনীতি, তেমনি আমাদের অর্থনৈতিক নীতি, তেমনি আমাদের সাংস্কৃতিক নীতি, তেমনি আমাদের সমাজ চলার নীতি, এবং সেগুলো হবে দেশীয় বাস্তবতার আলোকে, দেশীয় সংস্কৃতির আলোকে, দেশীয় প্রয়োজনের আলোকে। চীন, জাপান ও যুক্তরাষ্ট্র বাংলাদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে অংশীজনদের সাথে সংলাপ শেষে তিনি বলেন, সামুদ্রিক অর্থনীতি, খেলাধুলা ও সাংস্কৃতিক অর্থনীতিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় কয়েকটি দেশ। বিএনপি উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে গতিশীল অর্থনীতির জন্য এসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার সেগুলো নিচ্ছে। চায়না, জাপান, আমেরিকা বিভিন্ন দেশই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য রেডি আছে, তার ইনভেস্টমেন্টের এই কথাবার্তাগুলো চলছে। তো কাজ তো চলমান আছে। ব্লু ইকোনমিতে আমরা চাই যে আমাদের বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্লু ইকোনমিতে ইনভেস্ট করতে চাচ্ছে, এবং সেটার অনেক সুযোগও আছে বাংলাদেশে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে প্রত্যেক উপজেলায় আধুনিক হাসপাতাল ও স্কুল নির্মাণ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশ শিশু একাডেমিতে এটিএন নিউজ আয়োজিত পাওয়ার প্যারেন্টস 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতায় উন্নত দেশের আদলে বাংলাদেশেও আধুনিক হাসপাতাল ও স্কুল নির্মাণ করা সম্ভব। এদিকে এসব শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে বিশেষ অর্গানাইজেশন গঠনের ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে বড় করে তোলার পেছনে বাবা মায়ের ত্যাগ, সংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসার স্বীকৃতি জানাতে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পাওয়ার প্যারেন্টস 2026। কিন্তু আমাদের সমাজ কতটা প্রস্তুত? শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় রঙিন হয়ে ওঠে পুরো আয়োজন। গান, নাচ ও নানা পরিবেশনার পাশাপাশি তুলে ধরা হয় এসব শিশুর বাবা মায়ের সংগ্রাম, ধৈর্য ও ভালোবাসার অনন্য গল্প। তাদের এই অনন্য অবদানের স্বীকৃতি দিতে দেয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার। আমি এই ছেলে নিয়ে কেন আমার বাবা মার কাছে যেয়ে থাকি না, আর আমার বাবা মা বলে তুমি এই ছেলে ওর বাবাকে দিয়ে দাও। আমি চলে গেলে আমার সন্তানের দেখার কেউ নাই, সেটা আমার পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক, কারণ তাদের মেন্টালিটি এখনো পরিবর্তন হয়নি।
অনুষ্ঠানে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে প্রত্যেক উপজেলায় বিশেষায়িত স্কুল ও হাসপাতাল নির্মাণে সরকারকে আহ্বান জানান। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডকে আরো সম্প্রচারণ করে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের এই আমাদের সন্তানদেরকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে দেশের 597টি উপজেলায় পর্যায়ক্রমে আধুনিক হাসপাতাল ও বিশেষায়িত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল করা, যাতে করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার দিকটা এবং তাদেরকে যদি শিক্ষা, দক্ষতা এবং তাদেরকে যদি আপনি টুলস দিয়ে সহযোগিতা করেন তাহলে সমাজে তাদেরকে পুনর্বাসিত করতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেবামূলক কার্যক্রমে ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দিলে প্রণোদনার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই ধরনের সেবামূলক কাজে যারা অনুদান দিবেন তাদেরকে কিভাবে ট্যাক্স থেকে মুক্ত রাখা হবে এবং বরঞ্চ প্রণোদনা দেওয়া হবে সেই আইনও আমরা করেছি। বাবা মায়ের অনুপস্থিতিতে এই শিশুদের জীবন যেন অনিশ্চয়তা না পড়ে তা নিশ্চিতে শিগগিরই বিশেষ অর্গানাইজেশন চালু করার ঘোষণা দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আল্লাহ যদি তৌফিক দেয় আমাকে, আমার একটা স্বপ্ন আছে যেটা করব, সেটা হলো এই যে মারা যেটা বললেন যে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাটাকে কে দেখবে, ইনশাল্লাহ আমি এমন একটা অর্গানাইজেশন করব আপনারা নিশ্চিন্তে আপনার বাচ্চাকে রেখে মারা যেতে পারবেন। আপনাদের টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যাতে আপনার মারা যাওয়ার পর আপনাদের শিশুরা এই অর্গানাইজেশন বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা বিভিন্ন কাজকর্ম করবে। জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অভিশাপ নয়, বরং বাবা মায়ের আশীর্বাদ। ধৈর্য ধরে আপনারা যে এই শিশুগুলিকে মানুষ করতেছেন তার জন্যই আমাদের এই নামকরণ পাওয়ার প্যারেন্টস। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে, তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান ডক্টর মাহফুজুর রহমান। পরিচিতি করে দেওয়া। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। লন্ডভন্ড রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অচল অবস্থা উদ্ধারে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। এ সময় সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠিত হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে কালের দাবি প্রকাশনা সম্পাদিত বিশেষ সংকলন গ্রন্থ সাইফুল হক, যে জীবন মানুষের তরে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে যোগ দেন রাজনীতিবিদ, সাংবাদিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার তাগিদ দিয়ে গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সবার ঐক্য হয়েছিল বলেই হাসিনা সরকারের পতন ঘটে। আমাদের ১৭ বছরের আন্দোলন, জুলাই আগস্টের বিপ্লব, অভ্যুত্থান, এটাকেও আমাদের একটা জনগণের স্বার্থে কাজে লাগাতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আবেগ নয়, গণতান্ত্রিক দেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারকে। পৃথিবীর ইতিহাসে এরকম আর একটা উদাহরণ আছে কিনা আমি খুঁজে পাচ্ছি না। একদম বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে বলতে পারে আমি গুলি খেতে রাজি আছি, গুলি নেয় তবু গণতন্ত্রের প্রশ্নে আপোষ করে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঐক্যে ফাটল ধরলে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদী শক্তি। একসাথে যুগপৎ আন্দোলন করেছে, সবাইকে নিয়ে এই দলটি এগিয়ে যাবে এবং তারা গণতন্ত্রের ভাষা যেভাবে কথা বলবার চেষ্টা করছে। একটা প্রশ্ন আসে যে 5 মাসে সরকারের অর্জন কি? আমি বলতে চাই 5 মাসে সরকারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে কি, যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে তারা বিদায় করতে পেরেছে। এর চেয়ে বড় অর্জন কিন্তু এই 5 মাসের বড় কিছু বলতে হবে। সমন্বিত উদ্যোগ নিয়ে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিএনপি এবং তারেক রহমানের জন্য একটা ঐতিহাসিক একটা সুযোগ তৈরি করেছে। একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমী, একটা বহুত্ববাদী একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া একটা বিশাল
19-20 কোটি মানুষকে নেতৃত্ব প্রদান করা। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে এই সুযোগটা বিএনপি এবং তারেক রহমানের কাছে আছে। আলোচনা অনুষ্ঠান শেষে সাইফুল হক যে জীবন মানুষের তরে এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবছর রাজস্ব থেকে কোনো অর্থ খরচ না করেই বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করেছে সরকার। আগামী বিশ্বকাপকে লাভজনক পর্যায়ে নিতে এখন থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। এ সময় সফলভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নেওয়ার তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সকল দায়িত্বভার গ্রহণ করবে সরকার। আগামী অলিম্পিকে অংশ নেওয়ার জন্য তাদের প্রস্তুত করা হবে। নতুন করে স্পোর্টসের মাধ্যমে এইখান থেকে যে সকল প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে তাদেরকে আমরা সরকারি খরচে তাদেরকে বিকেএসপিতে তাদের পড়াশোনা খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করব। আগামী বিশ্বকাপে যাতে আমরা শুধু বিনা পয়সাতেই নয় বরঞ্চ বিনোদন জগতের বিজ্ঞাপনের যে বিশাল বাজার, সেই বাজার থেকে সরকার যাতে উপার্জন করতে পারে আমরা সেই লক্ষ্য নির্ধারণ করেছি। আমি বিশ্বাস করি যে আগামীতে যখন বিশ্বকাপ হবে তখন আমরা এটাকে শুধুমাত্র শূন্যের ব্যয়ের জায়গাতে না রেখে এটাকে একটা লাভজনক একটা ইভেন্টের পর্যায়ে আমরা নিয়ে যাব। স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা গেলেও আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করে পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এতে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি ক্যাপিটাল মার্কেট বিকল্প অর্থায়নের একটি শক্তিশালী উৎস হিসেবে গড়ে উঠবে। বন্দরনগরী চট্টগ্রাম ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে সেমিনারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, আইপিও অনুমোদনের ক্ষেত্রে ক্যাপিটাল স্ট্রাকচার, আর্থিক সক্ষমতা ও মূল্যায়নের যথাযথ যাচাই নিশ্চিত করতে স্বচ্ছ আর্থিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির কাউন্সিল সদস্য ও একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টসের পার্টনার মোহাম্মদ রকুনুজ্জামান। শ্রমিকের কল্যাণ এবং জাতির উন্নয়ন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শ্রমিকদের সমস্যাগুলো চিহ্নিত করে তা বাস্তবসম্মত উপায়ে সমাধান করার বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে সরকার। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। ঢাকার 2 সিটিতে দীর্ঘ 1.5 যুগের অব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। আশকোনা হাজি ক্যাম্পের পিছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনের সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় সব রাস্তার কাজ একসাথে না ধরার আহ্বান জানিয়ে ঠিকাদারদের রাস্তার উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন। এদিকে নগরবাসীকে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে নাগরিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন ভালো কাজের হোটেলের বিনামূল্যে খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি জানান, প্লাস্টিক বর্জ্যের কারণে বৃষ্টির সময় রাজধানীর ড্রেনেজ ও পয় নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পলিথিন ব্যাগ এগুলো থেকে যদি আমরা ঢাকা শহরকে মুক্ত করতে না পারি তাহলে ঢাকা শহরকে বাঁচিয়ে রাখাই অসম্ভব। বাংলাদেশে সুয়ারেজ ব্যবস্থা 20%-এর বেশি কোথাও নেই। এখানে রাজুক আছে, এখানে ওয়াসা আছে, এখানে তিতাস আছে, এখানে বিদ্যুৎ আছে, ডেস্কো আছে, ডিপিডিসি আছে, অনেকগুলো সংস্থা। স্বাভাবিকভাবে কাজ করতে গেলে সমন্বয় করাটা একটু কষ্টের বিষয়। যদি সিটি গভর্নমেন্ট থাকতো তাহলে একটা আমব্রেলার নিচে সব যদি সংস্থাগুলো দপ্তরগুলো থাকতো আমাদের কাজ করতে ডিসিশন নিতে সোজা হয়ে যেত। এবার আন্তর্জাতিক সংবাদ।
আপাতত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কাছে থাকা প্রতিরোধ ক্ষেপণাস্ত্র ও অন্য গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কাকে এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক অভিযান আবার শুরু করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় নিয়ে হিসেব নিকেশ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আবারও হামলা শুরু করে, তবে এবার যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো নতুন আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির 2026-2027 সেবা বর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লায়ন সালমা আদিল MJF। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় ডিস্ট্রিক্ট গভর্নর টিম এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসনের সংবর্ধনা অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315 B4 বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন IPDG ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু। অতিথি ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভিন মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন লায়ন শওকত চৌধুরী। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টেও 15 জনের সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক, আর বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। যথারীতি দলের নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত, আর সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আগামী 13ই অগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট সফরের জন্য আগামী 31শে জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা মেধাবী শিশু কিশোরদের নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে নতুন করে স্পোর্টস। ক্রিকেট, ফুটবল, সাঁতার, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্ট, এই 8টি ডিসিপ্লিনে প্রথমবারের মতো শুরু হয় নতুন করে স্পোর্টস। বিভিন্ন ইভেন্টের ফাইনাল ইতোমধ্যেই শেষ হয়েছে। সেই সব খেলার কথা জানাচ্ছেন পরাগ আরমান। গত 2 মে 8টি ইভেন্টে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শুরু হয়েছিল নতুন করে স্পোর্টস প্রতিযোগিতা। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা সিলেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার সেই প্রতিযোগিতার শেষের পালা। দাবায় 7 রাউন্ডের খেলা শেষে 6 পয়েন্ট নিয়ে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হন BAF শাইন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র আওসাফ চৌধুরী। আর বালিকা বিভাগে পূর্ণ 7 পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন সাউথ পয়েন্ট স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী ওয়ারশিয়া খুশবু। নতুন করে স্পোর্টসে ছেলেদের 200 মিটার স্প্রিন্টে 23.87 সেকেন্ড সময় নিয়ে সেরা হন রাজশাহীর মোহাম্মদ আমান। তিনি চট্টগ্রামের জাওদ কাদের এবং বরিশালের মাহাদি মোহাম্মদকে পেছনে ফেলেন। মেয়েদের 200 মিটারে 28.99 সেকেন্ড সময় নিয়ে সেরা হন ঢাকার মারিয়া। দ্বিতীয় খুলনার অধরা ঐশী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের রাফি আক্তার। এদিকে মেয়েদের বিভাগে 4.62 মিটার দূরত্ব অতিক্রম করে সেরা হয়েছেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম। খুলনার ইভা দ্বিতীয় এবং তৃতীয় হন রংপুর অঞ্চলের তাসফিয়া তুবা। পরাগ আরমান, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরো একবার। গুলশানে নিজের ফ্ল্যাটে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার মাজারে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের শ্রদ্ধা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও আব্দুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, ফৌজদারি মামলা আমলে নিচ্ছে না সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা
সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত দক্ষতায় গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দুর্যোগ ও আইন শৃঙ্খলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর প্রশংসা। গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে ভোগান্তি, বাসা বাড়িতে জ্বলছে না চুলা, ভুক্তভোগীদের বিক্ষোভ। এবছর $63 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের। 1.5 বছরের মধ্যে চীনা বিনিয়োগে চট্টগ্রাম ইপিজেডে উৎপাদন শুরু, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে উপজেলা পর্যায়ে হাসপাতাল ও স্কুল নির্মাণের প্রতিশ্রুতি 2 মন্ত্রীর, সহায়তার আশ্বাস এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।